আমরা রাজ্য কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেটা খুবই বেদনাদায়ক। তাও আমি বলেছিলাম যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত যা করণীয় সে ব্যাপারে আগাম সিদ্ধান্ত নেওয়া ছিল। রাজ্য কমিটি থেকে সম্পাদক মণ্ডলীকে অথরাইজ করা হয়েছিল এবং এ ধরনের ক্ষেত্রে আমাদের পার্টির গঠনতন্ত্রে একেবারে নির্দিষ্ট আছে ১৯ নম্বর ধারার ৭ নম্বর উপধারায় শত্রু শিবিরে কেউ যদি যোগ দেয় বা বিশৃঙ্খলা তৈরি করে পার্টির মধ্যে, তাহলে দাঁড়িয়ে পার্টি বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়, তাহলে তাকে সরাসরি তৎক্ষণাৎ বহিষ্কার করতে হয়। সেই গণতন্ত্রের ১৯ ধারার ৭ নম্বর উপধারা অনুযায়ী আমরা সিদ্ধান্ত করলাম রাজ্য কমিটির তরফ থেকে। রাজ্য কমিটির সদস্য প্রতীকুর রহমান তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হয়েছে। এই সবই হচ্ছে এই গ্যাংস্টারের ওয়ান অফ দি মেজর গ্যাংয়ের কাছে, কিংপিনের কাছে সারেন্ডার করার পূর্ব শর্ত এসব কথা বলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকের। বাংলা ভাষার জন্য অসংখ্য মানুষ প্রাণ দিয়েছিলেন এবং আজকের এই দিনটাকে প্রতিষ্ঠা করেছে গোটা বিশ্বের ময়দানে। আজকে ঠিক সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে বাংলার অস্মিতা, বাংলার গৌরব, যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন। এবং আমার মনে হয়েছে যে এই সময়কালে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য, বিজেপিকে আটকানোর জন্য যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠরোধ হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। সিপিএম দলে যে কজন, বিশেষ করে এই প্রজন্মের যারা প্রতিনিধিরা লড়াই করছেন, আমি লড়াই করছেন কথাটা অত্যন্ত সচেতনভাবে ব্যবহার করছি। তার কারণ যেটুকু মিছিল মিটিং হয় এদেরকেই দেখা যায়, বাকি তো সিপিএম খালি টিভির পর্দায় রয়েছে আর সোশ্যাল মিডিয়ায় যত বিপ্লব এবং পুরো ক্ষোভ বা তাদের যে আক্রমণটা, সেটা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তো করেই, কিন্তু শালীনতার একটা গণ্ডির মধ্যে থেকে কাজ করা এবং রাজনৈতিক লড়াইটা লড়া, কোনো মতে সেই শালীনতার গণ্ডি যাতে কেউ অতিক্রম না করে। আজকালকার দিনের যারা সিপিএম এর প্রতিনিধিরা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছেন বা সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে যায়, তাদের অনেকের কথা আমি শুনি। ব্যক্তিগতভাবে আমি প্রতিকূলকে দেখেছি কোনোদিন তারা কোনো দলকে আক্রমণ করেনি। দেখুন, এইটা খেয়াল রাখতে হবে 2024-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের মতন কঠিন আসনে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএম দাঁড় করিয়েছিল এই প্রতীকুর রহমানকে। তার মানে তো এটা দাঁড়ায় চয়নদা যে প্রতীকুর রহমানের মধ্যে সেই সম্ভাবনা বা সেই লড়াই দেওয়ার একটা ক্ষমতা আপনারা লক্ষ্য করেছিলেন, যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতীকুর রহমানকে দাঁড় করিয়েছিলেন। সেই প্রতীকুর আজকে বলছেন যে বিজেপির আসল বিরোধী যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তার মানে সিপিএম এর বিরোধিতা বিজেপির আসলে ছদ্ম বিরোধিতা। এটা প্রতিকূলের কথা প্রতিকূল বলেছেন, এখন প্রতিকূলকে বলতে হবে বলেছেন কিনা আমি আমার মনে হয় প্রতিকূল বলতে হবে বলতে। কারণ এখন তো একটা ব্যাপার আপনাকে জানিয়ে রাখি, ভূপেন হাজারিকা যখন বিজেপিতে গিয়েছিলেন না, তখন গোটা বরাক উপত্যকা জুড়ে ভূপেন হাজারিকার গানগুলোকেই ভূপেন হাজারিকার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। আমরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন প্রতিকূল দাঁড়িয়েছিলেন এবং প্রতিকূল এসএফআইয়ের নেতা হিসাবে এবং সিপিআইএমের রাজ্য কমিটির নেতা হিসেবে বিভিন্ন জায়গায় গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনায় যা বক্তব্য রেখেছিলেন সেগুলো আমরা যদি শোনাই, উনি তো লজ্জা পেয়ে যাবেন। কে মিথ্যে কথা বলছেন, কখন মিথ্যে কথা বলছেন বোঝা যায়। এবং আজকে হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের দেখা যায় তাদের দেখা যায় বলে কথাবার্তা বলছিলেন, তাহলে কি সাইফুর আমাদের জেলারই ছেলে, সে শহীদ হয়েছিল, সে সোশ্যাল মিডিয়াতে শহীদ হয়েছিল, সুদীপ্ত তো সোশ্যাল মিডিয়াতে শহীদ হয়েছিল। হ্যাঁ, কিন্তু আমি বলছি যদি ধরেও নি চয়নদা যে যাবতীয় মিথ্যে কথা বলছেন প্রতীকুর রহমান, তারপরেও তো এই প্রশ্নটা থাকে সিপিএম এর প্রতি, তার মানে একটা যুব নেতাকে সিপিএম ধরে রাখতে পারছে না। দিন না, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন সবাই সোশ্যাল মিডিয়ায়, আমি জিজ্ঞেস করছি মইদুল ইসলাম বিদ্যা কি সোশ্যাল মিডিয়াতে শহীদ হয়েছিল? আমি খুব স্পষ্ট জানতে চাইছি, এখন প্রতীকুর রহমানের হঠাৎ এগুলো মনে হওয়া শুরু হয়েছে ভোটের আগে হঠাৎ মনে হলো দমবন্ধ ইত্যাদি প্রভৃতি পরিবেশ। ভোটের আগে যখন কাজ করতে পারছিলেন না, ওনার এই ইনঅ্যাক্টিভিটি আমরা তো অনেক দিন আগে থেকে দেখছি। তখন গেলেন না কেন? তখনই কথাগুলো বলা হলো না কেন? আসলে দুটো এজেন্ডা সম্ভবত আছে, একটা টিকিট পাওয়া, দ্বিতীয়টা
এই সিপিআইএম পার্টি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সম্পূর্ণ খারিজই করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়টাই পার্টি যতটা বলা যায় ক্ষতি করা। বেশ, পার্টি যতটা বলা যায় ক্ষতি আমি করা। আমি এটাই কৌশিক বিশ্বাসের কাছে আসবো। ডক্টর বিশ্বাস, আমি মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছেন এসআইআর যতই করুক, বিজেপি যতই বিরোধিতা করুক, মানে একটা হলেও তৃণমূল কংগ্রেসের আসন বাড়বে, 250টা পর্যন্ত তো একাধিকবার তিনি বলেছেন। এই রকম একটা আত্মপ্রত্যয়ী তৃণমূল কংগ্রেসেরও প্রয়োজন পড়েছে শূন্য হয়ে যাওয়া একটা দলের থেকে প্রতীকুর রহমানকে নেওয়ার, মানে দল ভাঙানোর প্রয়োজন পড়ছে তৃণমূল কংগ্রেসের। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এখানে তৃণমূল কংগ্রেস কোনো দল ভাঙায়নি। সিপিএম দলের থেকে একজন সপ্রতিভ তরুণ, তিনি যদি আমাদের দলে এসে রাজ্যের মানুষের জন্য কাজ করতে চান, বিজেপির বিরোধিতা করতে চান, তাহলে কি আমরা তাকে দলে নেব না? তাহলে আমরা তাকে নিশ্চয়ই দলে নেব। দল ভাঙানোর কোনো প্রয়োজন তৃণমূল কংগ্রেসের আজকে পশ্চিমবঙ্গে নেই। কিন্তু আমি আরেকটা কথা বলছি, যেটাও আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বললেন, যে সিপিএমের যে কয়েকজন তরুণ লড়াইয়ের মধ্যে আছেন, প্রতিকূর তাদের মধ্যে অন্যতম। সেই কথাটাকে মাথায় রেখে প্রতিকূর যখন আমাদের কাছে আবেদন করেছিলেন, যে উনি তৃণমূলে যোগদান করতে চান, তখন দলের শীর্ষ নেতৃত্ব মনে করেছেন যে এইরকম একজন সপ্রতিভ তরুণকে দলে নেওয়া যেতে পারে, তাই আজকে প্রতিকূর দলে এসছেন। এরকম সিপিএম থেকে এর আগেও কয়েকজন আমাদের দলে এসছিলেন, তারা ইন্ডিভিজুয়ালি সিপিএমের মধ্যে দমবন্ধ অবস্থা তাদের ছিল। এটা প্রতিকূরের 2-3 দিন আগের আপনারা তার সমস্ত চ্যানেলের বক্তব্যগুলো, এবং প্রতিকূর কিন্তু নাম করে করে বলছিল। আমি বলছি তার মানে এই দমবন্ধ পরিস্থিতি, ক্লস্ট্রোফোবিক সিচুয়েশন, এটা ভোট এলেই বোঝা যায়। দেখুন, এইবার কে কখন কতক্ষণ ক্লস্ট্রোফোবিয়া নিতে পারবে সেটা তার লাং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। আপনার লাং ক্যাপাসিটি যদি ভালো থাকে, অনেকক্ষণ আপনি ক্লস্ট্রোফোবিয়া নিতে পেরে যখন তৃণমূল থেকে যারা বিজেপিতে যাচ্ছে এবং তারা ক্লস্ট্রোফোবিক সিচুয়েশন, দমবন্ধ পরিস্থিতি বলে মনে করছে, সেটাও কি তাদের লাং ক্যাপাসিটির উপর নির্ভর করে? থেকে 2026-এ বিজেপিতে কোন সিনিয়র নেতাকে বা কোন নেতাকে দেখেছেন বলুন? পরিষ্কার কথা কৌশিক এখানে বলেছেন। আমার খুব প্রিয় মানুষ কৌশিক, মানুষ হিসেবে ভীষণ প্রিয়। আমরা দুজনেই চলচ্চিত্র প্রেমী, আমি চলচ্চিত্র কর্মী ও চলচ্চিত্র প্রেমীও বটে, কিন্তু খুব পরিষ্কার আচমকা অভিষেক এবং প্রতিকূল এখন একে অপরের প্রিয় হয়ে গেছে। গ্রেট ডিক্টেটরের যে ছবিটা, সেটা ও দেখেছে, আমিও দেখেছি। গ্রেট ডিক্টেটরের যে ভাষণগুলো, সেগুলো অত্যন্ত উদ্দীপ্ত করা ভাষণ দেওয়া, আর সত্যি সত্যি প্রশাসক হিসেবে তৈরি করা এক জিনিস নয়। ভালো মুখ, ফ্রেশ মুখ যেটা দরকার, সেটা তৃণমূলে যাদের রয়েছে, ও তো কুন্তল ঘোষ ছিল। সেই জায়গায় এরা চেষ্টা করেছে। যেহেতু এখানে চয়ন ভট্টাচার্য ফ্রেশ মুখের কথা বলছেন, নিঃসন্দেহে আপনারা জানবেন যে 2021-এ সিপিএম এরকম একগুচ্ছ ফ্রেশ, আমি বলছি খোলা হাওয়া, অনেকে বলেছিলেন যে সিপিএমকে তো এমনিতে একটা সময় বলা হতো যে সাদা চুলের পার্টি বা পক্ষকেশের পার্টি, সেই জায়গায় অনেক কাঁচা চুল, ইয়াং ব্লাডকে নির্বাচনী ময়দানে সিপিএম অবতীর্ণ করেছিল। তার মধ্যে নিঃসন্দেহে 2024-এ প্রতিদ্বন্দ্বিতা করা অন্যতম হচ্ছে প্রতিকুর রহমান। আজকে প্রতিকুর রহমান যেটা বলছেন, তাতে কিন্তু সম্ভাবনা জোরালো হচ্ছে। তাহলে এই তালিকায় আরও কেউ এরকম ইয়াং ব্লাড কি নাম লেখাচ্ছেন নাকি? সম্ভাবনা জোরালো হচ্ছে তার কথায়। কি বলেছেন আপনাদের দেখাবো। এবং এই যোগদানের পরই তাকে বহিষ্কার করেছে সিপিএম। মোহাম্মদ সেলিম এবার কি বলছেন? এই মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ করেছেন প্রতিকুর রহমান। দুটো বক্তব্যই পরপর রাখবো আপনাদের সামনে। লড়াই তো রাজনীতির লড়াই। এই যে গতকাল থেকে বললো, যারা তোমার মেনেছিল তুমি তাদের সঙ্গে গেছো, গতকাল থেকে ফেসবুকে ডটাচ্ছে। যারা আমাকে বলছে, আমি তাদের কাছে প্রশ্ন করবো, আমি মার খেয়েছিলাম কাদের জন্য? আমি তো মার খেয়েছিলাম তোমাদের জন্য। তোমরা তো আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো, আমি তো থাকতে চেয়েছিলাম। তবে এটুকু বলতে পারি, দলে দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে অনেকেই মুখ খোলা শুরু করেছে। হয়তো আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞেস করেছি, রাজা একটু থামুন। ওই প্রসাদের মধ্যে ঘুমন্ত শিশু জেগে উঠেছে, প্রশ্ন করে, রাজা তোর কাপড় কোথায়? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।